আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। A symbol of kleptocratic government and violent politics, বাংলাদেশের সহিংস রাজনীতি এবং চৌর্যবৃত্তির সরকারের প্রতীক হিসেবে অভিহিত করা হয়েছিল। মার্কিন ওই কূটনৈতিক তারবার্তা 2008 সালের, সেটাই সম্ভবত তারেক রহমানের জীবনে সবচেয়ে বড় কালিমা হয়ে আছে পুরোপুরিভাবে পশ্চিমের সংবাদ মাধ্যম, রাজনৈতিক বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের চোখে। টাইম ম্যাগাজিন এরপর বলছে, যেখানে ওই তারবার্তায় এর পাশাপাশি তাকে এমন একজন চরিত্র হিসেবে অভিহিত করা হয়েছিল যে তারেক রহমান বিখ্যাত ছিলেন ঘুষ চাওয়ার জন্য, যিনি কিনা যখন তখন যাকে তাকে ভয় দেখিয়ে অপমান করে এবং ঘন ঘন ঘুষ চাইতেন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ম্যাগাজিনগুলোর একটি টাইম ম্যাগাজিন এক বিরাট নিবন্ধ ছেপেছে তারেক রহমান সম্পর্কে, এবং এটা স্পষ্ট যে টাইম ম্যাগাজিনের মতো পত্রিকার এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিনিয়র এডিটর চার্লি ক্যাম্বেল সিঙ্গাপুর থেকে এসে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই বিরাট নিবন্ধটি যে রচনা করেছেন তার একটা মুখ্য কারণ এই যে তারেক রহমানকে বিশ্বের সঙ্গে আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে টাইম ম্যাগাজিন পরিচয় করিয়ে দিতে চেয়েছে। টাইম ম্যাগাজিন এটা নিয়ে কোনো রাগঢাক করে নাই, সরাসরিই বলেছে যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে টাইম ম্যাগাজিনের মতে তারেক রহমান নির্বাচনী দৌড়ে একেবারে একজন ক্লিয়ার ফ্রন্ট রানার, মানে সুস্পষ্টভাবেই তিনি এগিয়ে আছেন। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে, টাইম ম্যাগাজিন বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে পরিচয় করিয়ে দিল যে দীর্ঘ নিবন্ধে, তার শিরোনাম তারা করেছে বাংলাদেশের প্রডিগাল সান। প্রডিগাল শব্দটা তেমন ঘন ঘন ব্যবহৃত হয় বা খুব প্রচলিত তেমন নয়। প্রডিগাল শব্দটার অর্থ বুঝতে বেশ কয়েক ঘন্টা ধরে নানাভাবে ঘাটাঘাটি করে কোনোভাবেই এর কোনো ইতিবাচক কনোটেশন বা ইতিবাচক কোনোভাবে একে ব্যাখ্যা করার কোনো সুযোগ পাওয়া গেল না। প্রডিগাল অর্থ হচ্ছে এমন সন্তান পরিবারের যে কিনা পথভ্রষ্ট হয়েছে, বকে গেছে, উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে, বেপরোয়া হয়ে পড়েছে, এবং যে কিনা ভীষণ রেকলেসলি অমিতব্যয়ীভাবে ব্যাপক খরচ করে। এমনকি কোথাও কোথাও বলা হচ্ছে, মানে বাইবেলে প্রডিগাল সান হচ্ছেন তারা যারা পরিবারের সম্পদ নষ্ট করতে পরিবার ছেড়ে চলে যান এবং তারপর একরকম কখনো কখনো পাপের প্রায়শ্চিত্ত করে অনুতপ্ত হয়ে বাড়ি ফিরে আসেন এবং তারপর আবার পরিবারের কাছ থেকে একটা উষ্ণ অভ্যর্থনা পান। পরিবারের সবাই তাকে আন্তরিকভাবে গ্রহণ করেন। তার মানে একটা বকে যাওয়া অমিতব্যয়ী ছেলে যে পরিবারের যেমন ইচ্ছে পয়সা কড়ি সম্মান খরচা করে পাপের প্রায়শ্চিত্ত করে অনুতপ্ত হয়ে আবারও বাড়ি ফিরে এসেছে। তারেক রহমানকে টাইম ম্যাগাজিন সেই প্রডিগাল সান, বকে যাওয়া পুত্র হিসেবে শিরোনাম করে পরিচয় করিয়ে দিয়েছে বিশ্বের দরবারে। তারেক রহমানের সঙ্গে তার বাড়িতে, তার বাড়ির বাগানে সাক্ষাৎ করেছেন চার্লি ক্যাম্বেল, এই টাইম ম্যাগাজিনের সাংবাদিক, এবং তিনি শুরুতেই বলছেন যে তারেক রহমানের সঙ্গে তার যখন সাক্ষাৎ হয়েছে তখন তারেক রহমানের গলাটা ভেঙে এসেছে, মানে গলাটা ভাঙা, এবং তিনি লিখছেন যে তার কাছে এটা রাজনৈতিকভাবে খুব একটা ইঙ্গিতপূর্ণ ব্যাপার, আয়রনিক ব্যাপার বলে মনে হয়েছে, কারণ তিনি মনে করাচ্ছেন 17 বছর ধরে তারেক রহমানের বক্তব্য বাংলাদেশে নিষিদ্ধ ছিল যে কোনো মিডিয়ায় প্রচার করা। তারেক রহমান শুরুতেই সাংবাদিককে বলেন যে তার শরীর বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া শুরু করেছে, এবং তারেক রহমান এটাও বলেন যে তিনি কথায় খুব ভালো নন, মানে দ্য থিং ইজ দ্যাট আই এম নট ভেরি গুড অ্যাট টকিং এনিওয়ে, কিন্তু আমাকে যদি কিছু একটা কাজ করতে দেওয়া হয় আমি সবচেয়ে ভালোভাবে সেটা করার চেষ্টা করি। এমন একটা ইতিবাচক অবস্থায় সাক্ষাৎকারটা শুরু হয়, সাক্ষাৎকারটা তারা নিচ্ছেন, সাক্ষাৎকারটা ঘটছে তারেক রহমানের বাগান বিলাস এবং গাঁদা ফুলে ভরা বাগানে বসে, সেটা সাংবাদিক জানান। এরপর সাংবাদিক বলতে শুরু করেন যে
ফেব্রুয়ারি 12 নির্বাচনে তারেক রহমান যে শুধুমাত্র সুস্পষ্টভাবেই এগিয়ে আছেন তাই নয়, তারেক রহমান বাংলাদেশে এখন এই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের পর মুক্তিযুদ্ধের সময়কার প্রজন্ম এবং এই যে যারা তরুণ বিপ্লবী তাদের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে এই 60 বছরের তারেক রহমান কাজ করছেন। তারেক রহমান সম্পর্কে এর পরেই সাংবাদিক লেখা শুরু করেন যে তারেক রহমান একটা ব্যাগেজ নিয়ে এসেছেন, মানে তার একটা অতীত ইতিহাসের বোঝা তার কাঁধে আছে। তিনি বলছেন যে তার সবচেয়ে বড় গুণ, সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে তার বংশ পরিচয়। তিনি প্রেসিডেন্ট জিয়ার পুত্র, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র, কিন্তু তার ভক্ত সমর্থকদের কাছে তারেক রহমান এমন একজন ব্যক্তি যিনি কিনা দেশে ফিরেছেন তার মাতৃভূমিকে একরকমের উদ্ধার করতে। কিন্তু সাংবাদিক মনে করাচ্ছেন তার সমালোচকদের কাছে, তারেক রহমানের সমালোচকদের কাছে, হি ইজ আ ডার্ক প্রিন্স, আ ভেনাল। মানে সাংবাদিক এত সব কঠিন কঠিন নিষ্ঠুর সব শব্দ ব্যবহার করেছেন তারেক রহমানের বিষয়ে, বুঝতে বাকি থাকে না যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সামনে, তার সম্পর্কে তিনি যা অতীত ইতিহাস সম্পর্কে যা সব গবেষণা করে এসেছেন তার ফলাফল খারাপ। তারেক রহমানকে অতীতে যারা চিনতেন তাদের কাছ থেকে তিনি যে ব্রিফ নিয়ে সিঙ্গাপুর থেকে ঢাকা এসেছেন তারেক রহমানের সাক্ষাৎকার নিতে, তাদের কাছ থেকে তিনি যে ব্রিফ পেয়েছেন সেই ব্রিফও যথেষ্ট খারাপ। এবং বুঝতে বাকি থাকে না যে এই সাক্ষাৎকার গ্রহীতা সাংবাদিক তারেক রহমানের সঙ্গে সরাসরি মুখোমুখি সাক্ষাৎকারের পরেও তেমন ভাবে তারেক রহমানের যোগ্যতা বা গুণপনা সম্পর্কে কনভিন্সড হতে পারেন নাই। সে কারণে এসব কঠিন কঠিন শব্দ তিনি ব্যবহার করছেন যে তারেক রহমানের সমালোচকেরা তারেক রহমানকে একটা অন্ধকার জগতের রাজপুত্র, আভিনাল, দুর্নীতিগ্রস্ত ঘুষখোর হিসেবে বিবেচনা করে, যিনি কিনা ইউনিভার্সিটি পাশ করতে পারেন নাই, ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়ালেখা ছেড়ে দিয়েছেন, ইউনিভার্সিটি ড্রপ আউট এই শব্দটা ব্যবহার করেছেন সাংবাদিক। এবং তিনি বলছেন যার একমাত্র নেতৃত্বের যোগ্যতা হচ্ছে তার জন্ম হয়েছে কোন পরিবারে সেই বিষয়টি। তবে তারেক রহমান সাংবাদিককে বলেছেন যে আমার নেতা হয়ে ওঠার বিষয়টা আমার বাবা মায়ের জন্য নয়, বরং আমার দলের নেতা কর্মী সমর্থকেরাই আমাকে আজকের জায়গায় নিয়ে এসেছে। টাইম ম্যাগাজিন এরপর বলছে যে তবে বাংলাদেশ সম্ভবত তারেক রহমানের এই মুখের কথাকে গ্রহণ করতে এখন প্রস্তুত, যে কারণে জরিপে দেখা যাচ্ছে সম্প্রতি যে 70% মানুষ তারেক রহমানের দলকে ভোট দিতে চায়, যখন প্রধান ইসলামী দল তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীকে ভোট দিতে চায় 19% মানুষ। টাইম ম্যাগাজিন এরপর বলছে তবু তারেক রহমানকে নিয়ে উদ্বেগের শেষ নাই, কারণ 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির শাসনামলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে চারবার টানা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে অভিহিত করেছিল, তালিকাভুক্ত করেছিল। টাইম ম্যাগাজিন বলছে তারেক রহমান এ ধরনের সব অভিযোগ, দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আদালতে তাকে দুর্নীতির সকল অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন, সকল অভিযোগ খারিজ হয়ে গেছে। তারপর সাংবাদিক বলছেন যে তারেক রহমান নানা রকম নীতিগত একটা পরিবর্তন ঘটিয়ে ফেলবেন এমন সব প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশে ফিরেছেন এবং নানা রকম ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স মানে তথ্য উপাত্তের ভিত্তিতে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা জানাচ্ছেন। তিনি বলছেন 12,000 মাইল খাল খনন করবেন, তিনি বলছেন 50 মিলিয়ন গাছ লাগাবেন, তিনি বলছেন 50টা নতুন সবুজ এলাকা তৈরি করবেন ঢাকায়। এসব উল্লেখ করে তারেক রহমান সাংবাদিককে বলেছেন যে এর 30% যদি আমি বাস্তবায়ন করতে পারি তাহলে আমার ধারণা, আমার বিশ্বাস, জনগণের সমর্থন আমার উপর থাকবে। কিন্তু সাংবাদিক এখানেও ভীষণভাবে একটা বিস্ময়করভাবে এখানেও সরাসরি তারেক রহমানকে একটা অপমান করবার বা ছোট করে দেখবার একটা প্রয়াস পান। তিনি বলেন যে তারেক রহমান এসব কথা বলে নিজেকে একরকমের একটা বিশেষজ্ঞ মর্যাদা দিতে চাইছেন বটে, মানে একটা টেকনোক্র্যাটিক অ্যাপ্রোচ নিতে চাইছেন বটে, কিন্তু সেটা
তারেক রহমানের যে অতীত ইতিহাস বা অতীত যে পরিচয় তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এখানে আবারও টাইম ম্যাগাজিনের সাংবাদিক চার্লি ক্যাম্বেল আবারও লিখছেন তারেক রহমানের জন্ম হয়েছিল ঢাকায়, সেখানে তিনি এয়ারফোর্সের একটা স্কুলে পড়ালেখা শুরু করেন, বিএফ শাহীন স্কুলের কথা সম্ভবত বলছে। এরপর তিনি মিড 1980s-এ 80-র দশকের মাঝামাঝি সময়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হন বটে, কিন্তু তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ওই ডিগ্রিটা আর কমপ্লিট করেন না, দ্বিতীয় বর্ষেই তিনি তার পড়ালেখা ছেড়ে দেন। মানে ওই যে ইউনিভার্সিটি ড্রপ আউটের বিষয়টি, একজন ইউনিভার্সিটি ড্রপ আউট যিনি তার শিক্ষা জীবনে লেগে থাকতে পারেননি এবং শেষ করতে পারেননি, সেই ব্যক্তিটি বাংলাদেশের সম্ভাব্য ভাবী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সেটা সম্ভবত টাইম ম্যাগাজিনের এই সাংবাদিক কিছুতেই গ্রহণ করতে পারছেন না। এরপর টাইম ম্যাগাজিনের সাংবাদিক লিখছেন তারেক রহমান ইউনিভার্সিটি ছেড়ে দেওয়ার পর ব্যবসায় জড়িত হন এবং 1990-এর দশক থেকে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন এবং বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল হয়ে যান একসময়। কিন্তু এবং পার্টির ভেতরে তিনি একটা সময় ক্ষমতার ভাগাভাগি করবার প্রধান ব্যক্তিতে পরিণত হয়, যাকে ভীষণভাবে করাপশন, দুর্নীতি এবং প্রশাসনে নাক গলানোর জন্য অভিযুক্ত করা হয়। এখানে এসে টাইম ম্যাগাজিন আর কোনো রাগঢাক না রেখে সরাসরি বলছেন তারেক রহমান একটা বিরাট অংশের বাংলাদেশিদের কাছে এখনো খাম্বা তারেক নামে পরিচিত, যেখানে তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয় যে তিনি বাংলাদেশে হাজার হাজার ইলেকট্রিসিটি পোল লাগিয়েছিলেন, বিদ্যুতের খাম্বা লাগিয়েছিলেন, কিন্তু সেই খাম্বাগুলোর সঙ্গে বিদ্যুতের লাইন কখনো যুক্ত করেন নাই এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছিলেন। টাইম ম্যাগাজিন বলছেন যে তারেক রহমান এসব অভিযোগ অস্বীকার করেন বটে, কিন্তু 2008 সালের মার্কিন কূটনৈতিকদের একটি তার বার্তায় সরাসরি তারেক রহমানকে আ সিম্বল অফ ক্লেপ্টোক্রেটিক গভর্নমেন্ট অ্যান্ড ভায়োলেন্ট পলিটিক্স, বাংলাদেশের সহিংস রাজনীতি এবং চৌর্যবৃত্তির সরকারের প্রতীক হিসেবে অভিহিত করা হয়েছিল। মার্কিন ওই কূটনৈতিক তার বার্তা 2008 সালের, সেটাই সম্ভবত তারেক রহমানের জীবনে সবচেয়ে বড় কালিমা হয়ে আছে পুরোপুরিভাবে পশ্চিমের সংবাদ মাধ্যম, রাজনৈতিক বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের চোখে। টাইম ম্যাগাজিন এরপর বলছে যেখানে ওই তার বার্তায় এর পাশাপাশি তাকে এমন একজন চরিত্র হিসেবে অভিহিত করা হয়েছিল যে তারেক রহমান বিখ্যাত ছিলেন ঘুষ চাওয়ার জন্য, যিনি কিনা যখন তখন যাকে তাকে ভয় দেখিয়ে অপমান করে এবং ঘন ঘন ঘুষ চাইতেন। মানে একটা ঘুষখোর চৌর্যবৃত্তির সরকারের দুর্নীতি এবং সহিংসতার কেন্দ্রীয় চরিত্র হিসেবে তারেক রহমানকে যে মার্কিন কূটনীতিকরা পরিচয় করিয়ে দিয়েছিলেন তাদের গোপন তার বার্তায়, সেই বোঝাটা সম্ভবত এখনো তারেক রহমান ঘাড় থেকে নামাতে পারেননি। টাইম ম্যাগাজিনে তার সাক্ষাৎকারটি বা তার বিষয়ে এই দীর্ঘ নিবন্ধটি সে কারণে সম্ভবত এমন একটা অপমানজনক এবং নেতিবাচক চেহারা পেয়েছে। টাইম ম্যাগাজিনের সাংবাদিকের পর লিখেছেন যে 2007 সালের 1/11 সরকারের সময় বিপুল পরিমাণ জনগণের অর্থ লুটপাট, অর্থ পাচার, আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা পরিকল্পনায়, এসব অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং তিনি ভয়াবহ নির্যাতনের শিকার হন। তারেক রহমান টাইম ম্যাগাজিনের সাংবাদিককে বলেছেন এখনো মাঝে মাঝেই শীতকালে তার পেছনে ব্যথা করে, পিঠে ব্যথা করে, এবং তিনি বলেছেন, তারেক রহমান বলেছেন যে এই ব্যথাকে তিনি তার এক রকমের দায়িত্ববোধ হিসেবে দেখেন, যে দায়িত্ববোধ রয়েছে তার জনগণের প্রতি। এবং তারপর তিনি সাংবাদিককে তার আরেকটা ফেভারিট ফিল্ম স্পাইডারম্যান থেকে একটা উদ্ধৃতি দেন। সেই উদ্ধৃতিটা দিয়েই টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারটা শেষ হয়েছে। উদ্ধৃতিটা হচ্ছে, তারেক রহমান বলছেন, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, বড় ক্ষমতার সাথে বড় দায়িত্বও আসে। এবং তারেক রহমান সাংবাদিককে বলেছেন, টাইম ম্যাগাজিনকে বলেছেন, তিনি সেই কথায় ভীষণভাবে বিশ্বাস করেন। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল।
পাসপোর্ট যাও, এটা একটা জালিয়াতের কারখানা বানাইছে আমরা। তিনি একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, একজন প্রধান উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ইউনূস ডিজিটাল প্রযুক্তি বিষয়ক এক অনুষ্ঠানে সগর্বে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশিরা জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। পাসপোর্ট থেকে ভিসা, শিক্ষা সার্টিফিকেট থেকে পেশাদার দলিল, সর্বত্র জালিয়াতির একটি সংস্কৃতি ব্যাপক বলে তার ভাষ্য। একজন রাষ্ট্রপ্রধান যখন প্রকাশ্য দিবালোকে নিজ দেশের নাগরিকদের জালিয়াত হিসেবে আখ্যা দেন বা আখ্যায়িত করেন, তখন বুঝতে বাকি থাকে না যে সেই শাসকের পায়ের তলার মাটি সরে গেছে, অথবা তিনি নিজেই এমন এক পাহাড় সমান অন্যায়ের উপর দাঁড়িয়ে আছেন যা ধামাচাপা দিতে তাকে অন্যের দিকে আঙুল তুলতে হচ্ছে। তিনি নির্বাচনে দাঁড়াবেন না বুঝলাম, জনগণের মুখোমুখি তাকে হতে হবে না, কিন্তু তিনি জনগণ নিয়ে তো ডিল করেন, তার ব্যবসা তো জনগণকে নিয়ে। 28 জানুয়ারি 2026 তারিখে তথাকথিত ডিজিটাল প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে বাংলাদেশের অবৈধ ক্ষমতা দখলকারী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে চ্যাম্পিয়ন জালিয়াত বলে যে ধৃষ্টতা দেখিয়েছেন, তা কেবল দুর্ভাগ্যজনক নয়, বরং এটি ইতিহাসের অন্যতম বড় প্রহসন। একজন নোবেল বিজয়ী, যিনি কিনা বিপ্লবের দোহাই দিয়ে মসনদে বসেছেন, ক্ষমতা দখল করেছেন, তিনি তার নিজের গদি রক্ষা এবং ব্যর্থতা ঢাকতে পুরো 18 কোটি মানুষকে অপমানিত করতে বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করলেন না। অথচ আয়নার সামনে দাঁড়ালে তিনি নিজেকে দেখতে পেতেন যদি এই মুহূর্তে বাংলাদেশের মানচিত্রে দাঁড়িয়ে থাকা সবচেয়ে বড় এবং 1 নম্বর জালিয়াতটি তিনি নিজেই। যেহেতু তাকে জনগণের মুখোমুখি হতে হবে না, ভোটে দাঁড়াতে হবে না, সেহেতু তিনি এমন কথা বলতেই পারেন। অথচ তিনি ভোটের নামে, গণভোটের নামে জাতির সঙ্গে সবচেয়ে বড় জালিয়াতিটা করে যাচ্ছেন। ইউনূসের ক্ষমতায় আসার ইতিহাসটাই শুরু হয়েছে এক সুপরিকল্পিত জালিয়াতি দিয়ে। গত বছরের আগস্ট মাসে সেনা সমর্থিত একটি অভ্যুত্থান পরিস্থিতিতে তিনি প্রধান উপদেষ্টার পদে বসেন। তার এই দখলদারিত্বকে বৈধতা দিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রেফারেন্স বা মতামতের দোহাই দেওয়া হয়, যেখানে বলা হয়েছিল সংবিধানের 106 ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারেন। কিন্তু সমস্যাটি শুরু হয় সেই রেফারেন্সের অস্তিত্ব এবং ব্যাখ্যা নিয়ে। প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের কোনো কপি নেই, সেটা রাষ্ট্রপতি আমাদের জানিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় অনেক আইনজীবী, এমনকি অনেক সাংবাদিক, অনেক অভিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ অভিযোগ তুলেছেন যে সেই রেফারেন্সের বয়ান ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। সুপ্রিম কোর্টের একটি বিভাগ কখনোই অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেনি, বরং সীমিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের কথা বলেছিল। আরো গুরুতর অভিযোগ হচ্ছে সেই রেফারেন্সের স্বাক্ষরিত কপিটি আদৌ প্রকাশ করা হয়নি, এমনকি এটির অস্তিত্ব আছে কিনা কেউ জানে না। বিচারপতিদের স্বাক্ষর জালিয়াতির গন্ধ আমরা জানি। বিচারপতিরা তখন সেনাবাহিনী তত্ত্বাবধানে ছিল, প্রধান বিচারপতি তো ছিলেনই, কে সাইন করলো সেটা। সুতরাং এই জাল দলিলের উপর ভিত্তি করে সংবিধানের অপব্যাখ্যা করে ইউনূস ক্ষমতার কেন্দ্রে বসে আছেন। একজন গ্লোবাল প্লেয়ার হিসাবে তার পরিচয় দেন তিনি, নোবেল বিজয়ের মর্যাদা তিনি দাবি করেন। সবকিছুকে কাজে লাগিয়ে এই সাংবিধানিক জালিয়াতিকে তিনি প্রাতিষ্ঠানিক মর্যাদা দিয়েছেন। ক্ষমতায় বসে ইউনূস তার দ্বিতীয় এবং সুস্পষ্ট জালিয়াতির কারবার শুরু করেন, যা হলো তার নিজের বিরুদ্ধে থাকা শত শত কোটি টাকার কর ফাঁকির মামলাগুলো দ্রুত মিটিয়ে নেওয়া। গ্রামীণ কল্যাণ নামক তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর কর্তৃপক্ষের 666 কোটি টাকার কর দাবির মামলাটি সবচেয়ে আলোচিত। হাইকোর্ট এক পর্যায়ে প্রতিষ্ঠানটিকে এই টাকা দিতে বাধ্য করার রায় দিয়েছিলেন, কিন্তু সেই রায় পরে প্রত্যাহার করে নেওয়া হয় এই যুক্তিতে যে রায়দানকারী বেঞ্চের একজন বিচারপতি আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন। বিস্ময়কর ব্যাপার হলো, মামলাটি দীর্ঘদিন শুনানি হওয়ার পর হঠাৎ এই বিষয়টি সামনে আসে। ফলাফল কি দাঁড়ালো? ইউনূসের বিরুদ্ধে শত শত কোটি টাকার কর দাবি ঝুলন্ত অবস্থায় থেকে গিয়েছিল এবং তিনি একটি বিশাল আর্থিক দায় থেকে মুক্তির পথে এগিয়ে গিয়েছিলেন। এটিকে কর ফাঁকির জালিয়াতিতে মানে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বৈধতা দেওয়া ছাড়া আর কিছু বলা যায় না। একইভাবে শ্রম আইন লঙ্ঘনের মামলায় তার জামিনের মেয়াদ বাড়ছে বা বেড়েছে এবং ক্ষমতায় বসে তিনি এগুলো করেছেন। সব মামলা তুলে ফেলেছেন তার। কোন নাগরিকের পক্ষে মানে সাধারণ নাগরিকের পক্ষে এত দ্রুত এতগুলো মামলা তুলে ফেলা সম্ভব নয়। এখানেই তো ক্ষমতার জালিয়াতিটা স্পষ্ট। তৃতীয় এবং সবচেয়ে নির্মম জালিয়াতি তিনি করেছেন জাতির সঙ্গে, জাতির আশা আকাঙ্ক্ষার সঙ্গে।
গত 18 মাস ধরে যে সরকারটি তিনি পরিচালনা করেছেন তা দেশের ভেতর গভীর সংকটের মুখে কোনো কার্যকর সংস্কার বা পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে, বরং তরুণদের দিয়ে তিনি নানা কিছু করিয়ে নিয়েছেন, তল খুলিয়েছেন। এখন তিনি তাদেরকে ক্ষমতায় আনতে চাইছেন। মানে তিনি বলছেন সরকারের কাজ সেবা পৌঁছে দেওয়া, কিন্তু তার শাসনামলেই স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছে, আহত মানুষেরা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থা, স্বাস্থ্য সংকটের মধ্যেও স্বাস্থ্য উপদেষ্টার নিয়োগ, স্বজনপ্রীতি এবং অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। তিনি গ্লোবাল প্লেয়ার হওয়ার দাবি করেন, কিন্তু তার আমলে বাংলাদেশের পাসপোর্টের অবস্থা নিচে নামতে 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 একদম বিশ্বাসযোগ্যতা মানে শেষ পর্যায়ে চলে গেছে, যা তিনি নিজেই বলেন। অর্থাৎ যে জালিয়াতির সমাধান তিনি আনবেন বলে ক্ষমতা দখল করেছিলেন, সেই জালিয়াতি তিনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং বাড়িয়েছেন। ভাঙা রাষ্ট্র এবং আহত জাতির আকাঙ্ক্ষাকে তিনি ব্যবহার করেছেন কেবল নিজের এবং নিজ গোষ্ঠীর আইনি এবং আর্থিক সুবিধা নিশ্চিত করতে। ইউনূসের চতুর্থ জালিয়াতিটা বলি, তিনি একটি পুরনো এবং ধূর্ত রাজনৈতিক কৌশল ব্যবহার করছেন, ক্ষমতাসীন হয়েও নিজের প্রতিষ্ঠান এবং ব্যবস্থার নিন্দা করে জনসাধারণের সহানুভূতি আদায় করে। লোকটা তো চেষ্টা করছে, কিন্তু এই ব্যবস্থা, এই লোকগুলো এমন ধারণা তৈরি করার চেষ্টা করছেন, এর মাধ্যমে তিনি দায় এড়াতে চাইছেন। কিন্তু বাস্তবতা হলো শিক্ষা এবং দীর্ঘকালের শাসনযন্ত্রকে দুর্বল করে তিনি যে ভিতর থেকে নষ্ট হয়ে যাওয়া জনগোষ্ঠীর কথা মনে করিয়ে দেন বারবার, সেই পরিস্থিতি তৈরি করতে নিজের দীর্ঘকালের অবস্থান এবং ভূমিকাও দায়ী। তিনি জনগণকে সুন্দর বুলি নির্মাতা হিসাবে ব্যবহার করেছেন, তাদের আকাঙ্ক্ষাকে 3-0 মতো ফাঁপা স্লোগানে পরিণত করেছেন, কিন্তু ন্যায্যতা, সুশাসন বা সুবিচারের কোনো কিছুই তিনি দিতে পারেননি গত 1.5 বছরে। সুতরাং যখন ইউনূস বলেন বাংলাদেশিরা জালিয়াতিতে চ্যাম্পিয়ন, তখন উল্টো বলতে হয় সর্বশ্রেষ্ঠ জালিয়াতি তিনি নিজেই। সাংবিধানিক দলিল জালিয়াতি করে ক্ষমতা দখল, রাষ্ট্রীয় মেশিনারি ব্যবহার করে নিজের শত শত কোটি টাকার কর ফাঁকির মামলা থেকে নিজেকে অব্যাহতি দেওয়া, জাতির ত্যাগ এবং সংকটকে পুঁজি করে নিজের অবস্থান পাকাপোক্ত করা, সর্বোপরি জাতির চরিত্রে কালিমা লেপন করে নিজের অপরাধ এবং ব্যর্থতা ঢাকা। এই হচ্ছে ইউনূসের জালিয়াতির বহুমুখী চিত্র। কিন্তু সবচেয়ে বড় কঠিনটা তো বলেই নাই, গণভোটের নাম করে এই যে তিনি একটা জালিয়াতি তৈরি করছেন এবং মানুষকে অন্ধকারে রেখে হ্যাঁ ভোটে বাধ্য করছেন, এর চেয়ে বড় জালিয়াতি আর কি হতে পারে বলেন? আর জাতীয় নির্বাচনের কথা বলছেন, তিনি দিচ্ছেন আসলে গণপরিষদ নির্বাচন। তো জাতীয় নির্বাচনের কথা বলে গণপরিষদ নির্বাচন করাটা জালিয়াতি নয়? তিনি ক্ষমতা জাল করে দখল করেছেন, কর ফাঁকি দিয়ে অর্থ লুট করেছেন, শাসনকালে জালিয়াতি করছেন, মানে বাড়িয়েছেন। জাতি যে রক্ত দিয়ে সুশাসন চেয়েছে, তাদের সঙ্গে তিনি 3-0 দিয়েছেন, শূন্য সুশাসন, শূন্য বিচার, শূন্য উন্নয়ন। এটি তার নিজের জাতির সঙ্গে সবচেয়ে বড় জালিয়াতি। যে ব্যক্তি নোবেল পেয়েছে শান্তির জন্য, তিনি দেশকে অশান্তিতে ডুবিয়েছেন। তার মতো জালিয়াত আর কে বলুন তো? জাতি নয়, ইউনূস নিজেই 1 নম্বর জালিয়াত এবং তার কর্মকাণ্ড তা প্রমাণ করে। প্রশ্ন হলো এই জালিয়াতির রাজত্বের সবচেয়ে বড় জালিয়াতটা কে? যে মানুষ নিজের জাতিকে অপমান করে ক্ষমতা টিকিয়ে রাখেন, সে নিজেই যে ঐতিহ্যের সবচেয়ে বড় জালিয়াত। আর সেই জালিয়াতটির নাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার কোনো সন্দেহ নেই তাতে। আপনার আছে?